বোঝাবুঝি মিটেছে। শিক্ষকদের সার্বজনীন পেনশন স্কিম প্রত্যয় আগামী বছর চালু হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। অর্থাৎ শিক্ষকরা যারা আসলে এত দিন ধরে অর্থাৎ 1 জুলাই থেকে যেসব পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা আন্দোলন করছিলেন শিক্ষকদের এই সার্বজনীন পেনশন স্কিম বাতিলের দাবিতে, সেই স্কিম কিন্তু আমরা দেখলাম ইতিমধ্যে বাতিল হয়েছে কিংবা আসলে 1 বছর পিছিয়েছে। তার মানে আসলে এই মুহূর্তে আমরা কি দেখতে পাবো যে আগামী দিন থেকে হয়তো বা শিক্ষকদের এই আন্দোলন আসলে শেষ হবে কিনা, পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো তাদের রীতিমতো আগের কার্যক্রমে ফিরবে কিনা, সবকিছু নিয়ে আজকে আমরা আলোচনা করতে চাই। সার্বজনীন পেনশনের প্রত্যয় কর্মসূচি এই বিষয় নিয়ে আজকের দেশ সন্ধ্যায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি তাসনুভা তন্নি। দর্শক, আজকের এই আলোচনায় আমার সাথে দুজন বিশেষ অতিথি আছেন। আমাদের সাথে আছেন এম ওয়াহিদুজ্জামান, অধ্যাপক, ঢাকা বিশ্ববিদ্যালয়, এবং আছেন অ্যাডভোকেট আবু হেনা রাজাকি, আইনজীবী। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আজকে আলোচনায়। এম ওয়াহিদুজ্জামান, আপনাকে দিয়ে শুরু করতে চাই। এই যে আসলে সার্বজনীন পেনশন প্রত্যয় নিয়ে আসলে যে ধরনের কর্মসূচি এত দীর্ঘদিন ধরে আসলে পাবলিক বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষকরা পালন করছিলেন, আজকে ওবায়দুল কাদেরের সাথে আপনাদের বৈঠক হয়েছে, হয়তো শিক্ষক নেতাদের এক ধরনের বৈঠক হয়েছে, এবং সেখান থেকে ওবায়দুল কাদের যেটি জানিয়েছেন, ভুল বোঝাবুঝি ছিল আসলে শিক্ষকদের সাথে সরকারের এক ধরনের, সেটি মিটে গেছে এবং শিক্ষকদের সার্বজনীন পেনশন স্কিম যেটি আছে সেটি আগামী বছর থেকে চালু হচ্ছে, যেটি আসলে শিক্ষকদের যে দাবি ছিল তার মধ্যে একটি দাবি। কি হতে যাচ্ছে তার মানে, এই আন্দোলন যেটি আপনারা করছেন সমস্ত কার্যত পাবলিক বিশ্ববিদ্যালয়কে আমরা বন্ধই দেখতে পাচ্ছি, কোনো ধরনের পরীক্ষা কিংবা ক্লাস কিছুই হচ্ছে না, সেখান থেকে কি আমরা ফিরে আসবো কিনা? ধন্যবাদ আপনাকে। আমি একজন শিক্ষক, সিনিয়র শিক্ষক বা শিক্ষকদের আমি দীর্ঘদিন নেতৃত্বও দিয়েছি, সেটা সত্য। এই মুহূর্তে যারা নেতৃত্বে আছেন তাদের সাথে বৈঠক হয়েছে। জি, বৈঠক সম্পর্কে একটা হলো ব্রিফিং, যেটা আপনারা পেয়েছেন সেটা দেখেছি, বা শিক্ষক নেতৃবৃন্দের সাথে আমার কথা হয়েছে। আন্দোলন এখন পর্যন্ত সিদ্ধান্ত হয়নি, আন্দোলন অব্যাহত আছে। আমি যতদূর জানি আমরা আরও স্পষ্ট দেখতে পাবো। যেমন ঢাকা বিশ্ববিদ্যালয় ইতিমধ্যেই আমরা পেয়েছি, জরুরি সাধারণ সভা ডাকা হয়েছে, কারণ এটা তো সকল শিক্ষকদের আন্দোলন, শুধু শিক্ষক সমিতিগুলোর আন্দোলন না। অন্যান্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি বসবে, ফেডারেশন বসবে। কিন্তু যে জিনিসটি আমরা আগেও বলেছি, আমাদের বক্তব্যেও বলেছি, যে দেখেন, আমি ব্যক্তিগতভাবে একাডেমিকভাবেও লিডারশিপ পড়াই। আমি শিক্ষা প্রশাসনের অধ্যাপক, সেই কারণে প্রশাসন, নেতৃত্ব, পলিসি এগুলো কিন্তু আমার একাডেমিক রিসার্চ, মানে টিচিং এবং পড়াশোনার জায়গাও বটে। নিজেও আমি এগুলো প্র্যাকটিসও করেছি, একজন উপাচার্য হিসেবে প্র্যাকটিস করেছি, শিক্ষকদের সাথে আছি, জনপদে আছি, মানুষের সাথে আছি। সেটা বলছি আমি যে এই যুগে নেতৃত্ব, ট্র্যাডিশনালি নেতৃত্বের ধারণা হলো যে নেতৃত্ব সবসময় সঠিক করবে। একবিংশ শতাব্দীর মডার্ন লিডারশিপ বলা হয় নেতৃত্ব ভুল করলে সেটা অ্যাকনলেজ করবে, কারেকশন করবে, এগিয়ে যাবে। দ্যাট ইজ দি মডার্ন লিডারশিপ। এবং ওবায়দুল কাদের এমপি, ওবায়দুল কাদের একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন মেধাবী ছাত্র, এবং রাজনীতি যারা করে আমার জানা মতে রাজনীতি অঙ্গনে অত্যন্ত মেধাবী একজন ব্যক্তি, একাডেমিক্যালি যদি আমি বলি। তো ওনার মতো লোকের এটাই হলো নেতৃত্বের গুণ, যে ভুলটা স্বীকার করে কারেকশন করা। সেটা আমরা আগেও আসলে শিক্ষকদের তরফ থেকেও তার মানে হচ্ছে যে ভুল বোঝাবুঝি হয় না। আমার কথা শুনেন, ভুল বোঝাবুঝি হয়নি। সরকার এটি 24 থেকে ডিক্লেয়ার করে বাস্তবায়ন করেছে। এবং আমি যতদূর জানি যে ইউনিভার্সিটিগুলোতে চিঠিও চলে গেছে জুলাই ফার্স্ট উইকে। সুতরাং সেটা উনি আপাতত স্থগিত করেছে, ভালো কথা। শিক্ষকরা 3টে দাবি নিয়ে এখানে আন্দোলন করছে। দাবি, যদিও আন্দোলনটা স্পার্ক হয়েছে এই প্রত্যয় স্কিম দিয়ে। এখানে প্রত্যয় স্কিমটা প্রথম তো আমরা ওইভাবে বুঝি না, বুঝছি যে না সুবিধা কমানো হয়েছে, আসলে তা না। এক এক করে যদি আমি বলি, একটা 2 নম্বর হলো যেটা আওয়ামী লীগের নির্বাচনী একটা প্রতিশ্রুতি, অঙ্গীকার দিনবদলের সনদে আছে, সেখানে স্পষ্টত ছিল, যেটা আওয়ামী লীগের ওয়েব পেজে ওখানে আছে, একটু কারেকশন করেছে, যে শিক্ষকদের জন্য সেপারেট পে কমিশন করে উচ্চতর মর্যাদা ও পৃথক ও উচ্চতর বেতন কাঠামো দেওয়া হবে। এবং 10 সালে বাংলাদেশের জাতীয় শিক্ষানীতি যে 2010, সেখানেও সেটি বলা আছে। এই উচ্চতর মর্যাদার কথাটা আওয়ামী লীগের ওয়েব পেজের যে এখন সেই দিনবদলের সনদের ভেতরে এখন আর নাই, হতে পারে, কিন্তু ওইটা কিন্তু আছে। শিক্ষকদের মনে রাখবেন না, কিন্তু আমি বলছি না যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গোটা দেশের শিক্ষকদের, দেশকে এগিয়ে নিতে হলে সত্যিকার অর্থেই যদি আমরা উন্নয়ন চাই, শিক্ষকদের দৃশ্যমান এবং সাস্টেনেবল, সেইটা শিক্ষা ব্যবস্থা। ভুল বোঝাবুঝিটা আপনাদের সাথে সরকারের কোথায় ছিল? আমি আরেকটা বলি, আরেকটা হলো 15তে যখন স্কেল দেওয়া হলো, প্রথম সিলেকশন গ্রেড দেয়ই নাই, পরে সিলেকশন গ্রেড দিয়েছে, কিন্তু পক্ষান্তরে
অ্যাডমিনিস্ট্রেশনের অন্য অন্য জায়গায় যে আবার সিনিয়র সচিব ইয়েটা দেওয়া হয়েছে, ওইরকম একটা সুপার স্কেল বা একটা কিছু নামে দেওয়ার কথা ছিল, সেটাও ঝুলে আছে 15 থেকে। এবং এই যে প্রত্যয় স্কিম দেওয়া হয়েছে, এটা আমরা বিশ্লেষণ করলে এটা কিন্তু কোনো পেনশন দেওয়া হয় নাই। আমি একেবারে নির্দ্বিধায় বলতে পারি, এটা আমরা বিশুদ্ধবার বলেছিলাম যে আপনাদের সৎসাহস থাকলে আসেন, কথা বলেন, এখানে একটা যুক্তি দেয় নাই। আপনাদের এই চ্যানেলও আমি বলছি, মূলত একটা যুক্তিও নাই, কারণ এখানে একটা প্রচলিত বিদ্যমান পেনশনকে বাতিল করা হয়েছে। কেউ কেউ বলতে চায়, হয়তো যারা একটু ভালো বোঝে, আমরা হয়তো ভালো তাদের পড়াতে পারি নাই, তারা বেশি নৈতিক হয়ে গেছে, তারা বলে যে এতদিন পেনশন নিয়েছেন কোনো কন্ট্রিবিউশন ছাড়া, এইটাই তো অনৈতিক। কেন নিছে? আমাদের যে বেতন কাঠামোগুলোতে আমরা আসবো, হলো না যে সেখানে ওইটা বাতিল করে প্রত্যয় নামক যেটি দিয়েছে, এটা শুভঙ্করের ফাঁকি বা উপরে ফিটফাট সব ভিতরে সদরঘাট, মূলত এইটা কোনো সুযোগই দেওয়া হয় নাই। এখানে তারা এটাকে কম্পেয়ার করতেছে বর্তমানের সাথে। আমি একটা মানে গাণিতিকভাবে আমি দেখিয়েছি যে একজন শিক্ষক যদি 2000 যারা 1983-84 যারা যোগদান করেছে, কারণ পাশ করার পর 24-25 বছর বয়সেই তো একটা লেকচারার হবে, আজকে তাদের 65 বছর হয়েছে। দেখেন সেই সময় স্কেল ছিল যে দ্বিতীয় স্কেলটা ছিল তখন হাইয়েস্ট গ্রেড অনে ছিল 3000 টাকা, আজকে কিন্তু গ্রেড অনে 78,000 টাকা। আমি কিন্তু বেতন নিচ্ছি আমার সর্বশেষ যে স্কেলে আছি সেই স্কেলে পেনশন নিচ্ছি। তাহলে এখন যে যোগদান করবে আফটার 40 ইয়ার্স, এই বিগত 40 ইয়ার্স 26 গুণ বেড়েছে, ওই 40 ইয়ার্সে কয় গুণ বাড়বে? যদি অর্ধেক 13 গুণও বাড়ে, তাহলে কিন্তু যদি সব বাদ দেন মাসিক পেনশনও সে পাবে প্রায় 5 লাখ। আর প্রত্যেক অন্য কিছু আপনি পাবেন না। এই যে কোটি কোটি টাকার সুবিধা একটা শিক্ষক রিটায়ার্ড করার পরে একটা টাকা, এই ধরনের অভিযোগ আছে আসলে শিক্ষকরা নিজেদের স্বার্থের সময় সবাই এক হয়ে গেলেন। না, এটা ভুল বলছেন। এটা আরো একটা আপনি ক্লিয়ার হন না, আপনি না আসার আগে আপনি এটা ক্লিয়ার করেন না, এটা একটু ক্লিয়ার করেন। আমি এই কথাটা বলি, একদম ভুল বলছে শিক্ষকরা, যেটা আমার কথা নৈতিক বলে না, না এটা আমাদের কোনো স্বার্থ না। ওরা বলছে যে আপনাদের তো না, আপনারা আসছেন কেন? এটা কিন্তু 1 জুলাই যে যোগদান করবে আমার যে ছাত্র, তার ইন্টারেস্ট। আমি যে শিক্ষক আছে এটা আমার কোনো ইন্টারেস্ট নেই, এখানে আমারটা বহাল আছে। আমি তো সেই কারণেই নৈতিক কারণেই আমি অ্যাডভোকেট আবু রাজাকের কাছে আসতে চাই। আবু রাজাকে যেটি আজকে আসলে ওবায়দুল কাদের বলবার চেষ্টা করেছেন, এক ধরনের ভুল বোঝাবুঝি সৃষ্টি হচ্ছে এবং সেই ভুল বোঝাবুঝি অনেকটাই মিটে গেছে। এবং তিনি এটিও বলেছেন আসলে যাতে করে শিক্ষকরা তাদের এই কর্মবিরতি কর্মসূচি প্রত্যাহার করেন। এবং আমি খুব স্পষ্ট করে আপনাকে একটু বলতে চাই, কোট আনকোট করে, শিক্ষকদের সব দাবি চট করে মানা যাবে না, সরকারেরও যুক্তি আছে, এই কথা ওবায়দুল কাদের বলেছেন। তার মানে আসলে সামনে কি হচ্ছে? ধন্যবাদ আপনাকে এবং দেশ টিভির দর্শক শ্রোতা আর আমার বিজ্ঞ সহ-আলোচক। শোনেন, এখানে যে কথাটা বলা হয়েছে সহজ সরল বিষয়টা হলো কি জানেন? আমি টাকা দিব তারপরে নিব, এর মাঝামাঝি আর কিছু নাই। আর শিক্ষকদের যে দাবি স্যালারি বা বিভিন্ন বিষয়গুলো, এগুলো তখন এটার সাথে অ্যাড করে, সেটা নিয়ে আমার কোনো বিতর্ক নাই। ওনারা গ্রেডিং ফ্রেডিং নিয়ে কথা বলতেই পারেন, কিন্তু আমি যদি শুধু এই পেনশনটায় থাকি, সর্বজনীন পেনশন, সর্বজনীন পেনশন কথাটার মানে হচ্ছে সবার মঙ্গল নিহিত, যেখানে সবার মঙ্গল নিহিত। কেউ বলে সার্বজনীন, ইট ইজ রং। সর্বজনীন মানে সবার যেখানে মঙ্গল নিহিত, সেই উদ্দেশ্যে করা। আচ্ছা, সেই উদ্দেশ্যে যদি আপনি করেন, তাহলে আপনি আমাকে বলেন, এটা ছিল আওয়ামী লীগের 2008 সালের নির্বাচনী ইশতেহারে যে সর্বজনীন পেনশন স্কিম দিবেন। তাহলে আপনি যখন জনগণ সবার মঙ্গলের জন্য যেটা করবেন, সেটা এতদিন করেন নাই কেন? 1 নম্বর। 2 নম্বর, এটা শুরু থেকেই কিন্তু প্রজাতন্ত্রের কর্মকর্তা কর্মচারী যারা অফিসিয়ালি সরকারি আছে, তারা কিন্তু এর আওতার বাইরে, এটা কিন্তু তারা এটার আওতার বাইরে তারা রয়েছেন। প্রশ্ন হচ্ছে, এত মঙ্গলজনক যেটা, সেটা তারা বাইরে থাকবেন কেন? এটার এগুলো কোশ্চেন মার্ক। আচ্ছা, তারপরে যদি আপনি আসেন, এইবার আসেন সর্বজনীন জুলাই মাসের 1 তারিখ থেকে কার্যকর করছে, কোনো সন্দেহ নাই। তারা মাঠে নামছে কেন? মাঠে নামছে, নামার পরে আজকে যখন সাক্ষাৎ হইল, তখন বলল যে এটা মিসআন্ডারস্ট্যান্ডিং। কবে থেকে? 1 জুলাই 2025। তো মাঠে যেদিন নামছিল সেদিন বিবৃতি দিয়ে দিলেই তো হইতো। সেদিন যে আমরা টিভি স্ক্রলিং দেখতাম, ইট ওয়াজ এ মিস্টেক, রংলি। এটা রাষ্ট্রীয় কাজ, এগুলো হয় না। এগুলা এই কভারেজ কোনোভাবে গ্রহণযোগ্য না। আপনি এখন আন্দোলনের মুখে হোক, যেভাবে হোক, চাপের মুখে হোক, অথবা এমন হতে পারে যে সরকার দেখাইতে চাচ্ছে যে কোনো ঘটনা আলোচনার দরজা খোলা এবং আলোচনায় সমাধান। কিন্তু আজকে যারা গেছে, কারা গেছে? সাক্ষাৎ করছেন কারা?
পিওর সরকারি ঘরানার লোক, যে ফর্মেই যে থাকুক। দুই, তারা গেছেন কোথায়? প্রজ্ঞাপন জারি হলো 1 জুলাই থেকে সরকারিভাবে, দেখা করছেন কিন্তু রাজনৈতিক কার্যালয়ে। প্রজ্ঞাপন জারি হয়েছে 13ই মার্চ। 13ই মার্চ, ঠিক আছে, কিন্তু হয়তো 1 জুলাই থেকে। আর আপনি এটা সরকারি সিদ্ধান্ত, কিন্তু আমরা দেখলাম টিভিতে রাজনৈতিক অফিসে গিয়ে ওবায়দুল কাদের সাহেবের সাথে দেখা এবং রাজনৈতিক আলাপ এবং রাজনৈতিকভাবে এটা নিয়ে, এগুলো তো ভুল হয়েছে কথাটা। এই যে আজকে বললো যে প্রধানমন্ত্রীর কাছে প্লেস করা হবে, বিষয়টা ভুল বোঝাবুঝি। তো বিষয়টা যদি 1 জুলাই 25 থেকে শুরু হয়, তাহলে তো আজকেই তারা ঘরে উঠে যাবে, আবার দরকারে 1 জুলাইতে গিয়ে নামবে। কিন্তু বিষয়টা আমার কাছে স্থায়ী সমাধান হয় নাই, নামবে। আমার কাছে এটা রাষ্ট্রীয়ভাবে জাস্ট অগ্রহণযোগ্য। আপনি রাষ্ট্রে এই মিস্টেক হইতে পারবে না। আপনি যেমন প্রধানমন্ত্রী সফর 4 দিনের জন্য গেলেন, 3 দিনের মাথায় চলে আসছেন, অনেক ব্যাখ্যা দিয়ে, ব্যাখ্যাগুলো কি হয় জানেন? আপনি ব্যাখ্যাটা যখন দিবেন সুচিন্তিতভাবে দেবেন। ওনার সাথে 2 জন লোকের 2টা ভার্সন দিছে। একজনে বলতেছেন যে দিনটা যাতে নষ্ট না হয় এই জন্য আমরা আগের রাত্রে আসছি, সেটা বলছে প্রেস সেক্রেটারি। আরেকজন বললেন কি তার মেয়ে অসুস্থ। ফাইন, ভার্সন তো একটা থাকবে, এটা তো তামাশা না। তো এই জন্য এগুলো শিক্ষক সমিতির যিনি সভাপতি আছেন তিনি বলেছেন যে বৈঠক যথেষ্ট সন্তোষজনক হয়েছে। বললামই তো, সবই তো তারা শিক্ষক সমিতিতে যিনি আছেন নিজামুল হক ভূঁইয়া সাহেব বা আরও যারা আছেন, তারা কোন ঘরনার? আপনি কি অন্য কোনো ঘরনার কাউকে দেখছেন? আপনি কি মনে করেন আরও যারা আন্দোলন করে এটার সাথে যারা সম্পৃক্ত সব শিক্ষকরা কারা গেছে ওখানে? মহিদুজ্জামান, এই প্রশ্ন যদি একটু আপনাকে করি, আসলে শিক্ষকরা নিজেদের মধ্যে যে এক ধরনের ভেদাভেদ ছিল কিংবা লাল দল নীল, যেভাবে আসলে আমরা ভাবছিলাম, এই একটি ক্ষেত্রে এসে আমরা দেখলাম সব শিক্ষকরা এক হয়েছিলেন, কিন্তু এখন কি আবার আসলে সেই দলীয়করণ হচ্ছে? না, শোনেন, এটা উনি ঠিক বলেন না। এখানে কেউ নীল দল, লাল দল, সাদা দল যায় নাই। এখানে গেছে সরকারের মুখপাত্রই বলা যায়, জনাব ওবায়দুল কাদের এমপি, মাননীয় মন্ত্রী সড়ক পরিবহন মন্ত্রণালয়, তিনি কিন্তু সরকারের মুখপাত্র। তার সাথে দেখা করতে গেছে, তিনি ডেকেছেন। কিন্তু এই সমস্যাটা কি আপনারা রাজনৈতিকভাবে সমাধান করবার চেষ্টা করছেন? না, গেছে সব জিনিসই রাজনৈতিক না, আবার রাজনৈতিক, এটা কি রাজনৈতিক বিষয় না, এটা তো পলিটিক্যাল গভর্নমেন্ট, ডেমোক্রেটিক গভর্নমেন্ট না। উনি যেটা বলছেন যে সেটা হলো, আমি বলি এখানে গেছে যারা, আমি তো যাইনি, এখানে কে গেছে? ফেডারেশনের নেতৃবৃন্দ, আর গেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির নেতৃবৃন্দ। ইটস ভেরি ক্লিয়ার। তা শিক্ষকরা ভোট দিয়ে যারা বানাইছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি মানে সব দলের, এই জন্যই কিন্তু শিক্ষক সমিতির অধীনে একেবারে সব দলের যারা অন্য দলের রাজনৈতিক একেবারে নেত্রী দিয়ে আছেন, উপদেষ্টা। তার মানে শুধু রাজনৈতিক সমাধান বলে আসলে এটা এড়িয়ে যাওয়ার সুযোগ নেই। না, সুযোগ নেই এটা। এবং আমি রাজনৈতিক কার্যালয়ে গেলাম তো রাজনৈতিক কার্যালয়ে, আমি কেন মন্ত্রীর অফিসে গেলাম না? ওবায়দুল কাদের সাথে মন্ত্রী, রাজনৈতিক কার্যালয়ে গেছি আমরা, পরিষ্কার বিষয়টা। বৈঠক হওয়াটাই কি জরুরি নয় সেটি আমরা না, আপনি কত, তাহলে তো আপনার কোনো প্রটোকল নাই। না, সমাধান হয়েছে কিনা সেটা সমাধান হওয়া তো আমি প্রথমেই বললাম। আচ্ছা, আপনার কথাই মানলাম, সমাধান তো ওই দিন যেদিন আন্দোলনে নামলো টিভি স্ক্রলিং এ দিয়ে দিলেই পারতো। এটা আমরা বলছি 1 জুলাই 25 থেকে, সেটা বলছে। শুনুন, আমরা তো সেটা মানি না, আমরা বলছি যে না, আমি তা বলতেছি না। আপনি প্রত্যাহার করতে হবে সেটা অন্য কথা, কিন্তু আজকে তো বললো যে 1 জুলাই 2025 থেকে, এইটা তো সেদিন স্ক্রলিং এ দিয়ে দিলেই পারতো, তাহলে তো 1 বছরের জন্য জিনিসটা থাকে না। 2 নম্বর, এবার আসেন, আমি যেটা আগে বলছি এখনো বলতেছি, আপনি কেন এটা এত গুরুত্বপূর্ণ? আপনি সর্বনিম্ন পেনশনের চাঁদা রাখছেন 500 টাকা, যারা হতদরিদ্র, এবং সরকার বলছে যে তাদেরকে 500 টাকা বা সরকার দিবে। জিনিসটা বুঝছেন? আপনি 18 বছরের ঊর্ধ্ব থেকে যদি হিসাব করেন, বাংলাদেশে প্রায় 9 কোটি ভোটার, এবং তাদের জন্য যদি আপনি পর্যায়ক্রমে বাধ্যতামূলক করতে পারেন, তাহলে শুধুমাত্র 500 টাকা পারের সর্বনিম্নটা যদি আসে, তাতে মাসে আসে 4,500 কোটি টাকা। এবং আমার কাছে এই মুহূর্তে মনে হইতেছে যে 2008-এ জনহিতকর যে ব্যাপারটা আপনারা নিলেন, সেটা 23-এ বা 24-এ এসে যখন কার্যকর করতেছেন, তার মানে সামথিং রং। তাহলে কি আসলে শিক্ষকরা তাদের স্বার্থ চিন্তা করছে, আবার সরকার তার নিজের স্বার্থ চিন্তা করছে? আমি শিক্ষক যারা গেছে তাদের কথা বলছি, আমি অন্য ঘরানার শিক্ষক যদি, আমরা তো 2-4 জন চিনি, এই সমাজে থাকি, সমাজের বাইরে তো থাকি না, সেখানে যদি আমি এমন কোনো শিক্ষকরা দেখতাম যে না অন্য ঘরনার, উনি বিএনপি মাইন্ডেড কিংবা উনি জামাত ওরিয়েন্টেড। আন্দোলনের সময় তো আমরা সব শিক্ষকদেরকে একসাথে আমি দেখি নাই, আমি সব শিক্ষক দেখছি তো, যাদেরকে ফেসে দেখতেছি। আজকে বসে কারা আন্দোলনের সময় তো সবাই ছিলেন, সমাধানের সময় কেন সবাই থাকলেন না? বেগম খালেদা জিয়ার উপদেষ্টা মামুন আহমেদ সে আছে, লুৎফর
সাদা দলের কনভেনার, ওরা সবাই একেবারে আমি বোধহয় অ্যাডভোকেট আবির রাজাকে প্রশ্নটি আপনার কাছে আরেকটু সহজ করে দিই। অ্যাডভোকেট আবির রাজা যে বোঝাবার চেষ্টা করছিলেন যে আন্দোলন করবার সময় আপনারা সবাই একসাথে আন্দোলন করেছেন, কিন্তু যখন সমাধান প্রয়োজন হলো তখন কেন সবাই একসাথে সমাধান করলেন? আন্দোলন কোনো দল ভিত্তিতে হয় নাই, নীল দল সাদা দল ওখানে আন্দোলন করছে না, করছে শিক্ষক সমিতি। শিক্ষক সমিতিটা উনি জানেন না যে এটা আমাদের রাষ্ট্রে যেভাবে হচ্ছে বা অন্যান্য পেশাজীবী ভেঙে এই গ্রুপ আওয়ামীপন্থী, এই গ্রুপ জাতীয়তাবাদী পন্থী, শিক্ষকরা তা না। শিক্ষক সমগ্র শিক্ষক সমিতিতে সব দলই ইলেকশন করে, সুতরাং সেটি সকলের বডি। শিক্ষক সমিতিগুলো সকলের, সেখানে ওই ইলেকশন মানি না তাও বলে না, যে হারে সেও মেনে নেয়, ওই একজন জিতলে একজনই থাকে, না জিতলে না থাকে। সুতরাং এই আন্দোলনটা যেবার হচ্ছে এটা নির্দ্বিধায় দল মত নারী পুরুষ জাতি নির্বিশেষে সকল শিক্ষকরা একটি নৈতিক যৌক্তিক আন্দোলনের সাথে আছে। এবং সবচেয়ে আন্দোলনের নোবেলটি হলো এই যে এটা কিন্তু যারা আন্দোলন করছে তাদের স্বার্থের না, বলা হচ্ছে না এটা তো আপনাদের না, 1 জুলাই যে জয়েন করবে তাহলে আপনাদের কেন? এই নৈতিকতাই থেকে আসি যে আমি পাবো, আমার যে ছাত্রটি, আমার যে শিক্ষার্থী, যে তরুণ, সে পাবে না, হ্যাঁ আগামী দিনে সে শিক্ষক হবে, পাবে না। আরেকটি হলো এটা কে শিক্ষক হবে তা না, একটা শিক্ষা প্রতিষ্ঠানে বিশ্ববিদ্যালয়ে যদি এগুলো সমগ্র এগুলো তুলে নেওয়া হয় তাহলে আপনি আর মেধাবী কাউকে শিক্ষক পাবেন না, তাহলে এটা আর দেশের অস্তিত্ব, দেশের উন্নয়ন, সার্বভৌমত্ব বানানো। শিক্ষকরা আসলে পুরো শিক্ষক সমাজের উন্নয়নের জন্য এই আন্দোলন করছে। আমাদের দেশের কথাগুলো হয় কি, যখন আসামি হয়ে যায় আদালতে, যখন বলা হয় যে অত সম্মানিত লোকটার কেন এইভাবে অপমান করা, তখন বলে যে না আমরা তো নোবেল বিজয়ের বিচার করছি না, করছি আসামির। আবার এখন শিক্ষকদের এখানে আসছে, এখন সব শিক্ষক এক হইছে, কিন্তু আমি কোথাও দেখি না এক। আইনজীবী সমিতিতে দেখি মারামারি হয় দুই পক্ষ। আমি জানি না, আমি যেটা জানি জান বিএমএতে বাংলাদেশ মেডিকেল একাডেমি, ওখানে একই জিনিস। আমি এই দেশে থাকি, আমি পরিষ্কার আপনাদের ঠিক আছে আমার শেখা, আপনি বলছেন আপনারটা আমি মেনে নিচ্ছি যে শিক্ষকরা এখন আমার ছবি খোলা তো না, আমাদের আন্দোলনগুলোর ছবি। এখন আসেন আপনি দেখেন কেন মানুষ এত ভালো কাজটায় মানুষ শরিক হয় না কেন? আপনি একটা সিম্পল জিনিস আমাকে বলেন, কাজটা তো ভালো, জনগণের ভালোর জন্যে। হ্যাঁ, শিক্ষকরা টাকা দিবে, মাস শেষ টাকা নিবে, এই যে পেনশনের সময় টাকা পেনশন নিবে, তাদের অসুবিধাটা কোথায়? আপনাদের সরকার করছে, আমি যদি তর্কের খাতে ধরে নিলাম আওয়ামী লীগ সরকার করছে, আপনারা মেনে নেন না কেন? কাজটা তো ভালো, আপনারা কেন অপোজ করছেন? ভালো না, তার মানে ভালো না, পেনশন স্কিমটা ভালো না, বৈষম্যমূলক চাকরি নিরাপত্তাকে ওটা তো চরম চ্যালেঞ্জের মুখে ফেলাবে। ঠিক আছে, আজকে একজন শিক্ষক রিটায়ার্ড করে এই গ্র্যাচুইটির টাকাটা দিয়া একটা থাকার ব্যবস্থা করে, তাহলে একজন শিক্ষক যখন রিটায়ার্ড করবে চাকরি করে, এমন আমাদের দেশে বেতন কাঠামো এরকম না, বা সামাজিক এমন কোনো নিরাপত্তা সিস্টেম নেই যে যেটা অন্য দেশে আছে। এই টাকাগুলো আপনি দিয়ে একটা বাসা কিনতে পারবেন বা কিস্তি ভিত্তিতে দেবেন, তা তো আমাদের দেশে নাই। তাহলে আপনি কি করেন? রিটায়ার্ড করার পরে আপনি এটা দিয়ে একটা থাকার জায়গা করেন, বিষয়টা পেনশন দিয়ে আপনি মাসিক, সেটাই আপনাকে তুলে দেওয়া। ভাষাটা ঠিক এরকম মাসিক। তাহলে কে এখানে শিক্ষক হবে? আপনি একটা দিন আমাকে বলেন, আপনি যদি, উনি যেমন একজন শিক্ষক, উনি যখন ছাত্রের পড়াবে, ছাত্রের কিন্তু একটা আস্থা এবং বিশ্বাসের সম্পর্ক টিচারের সাথে থাকতে হয়, তা নাহলে হয় না। যখন আস্থার বিশ্বাস সম্পর্ক থাকতে হয় তখন বলে স্যার ইজ রাইট, ইফ হি সেজ রং ইভেন স্টুডেন্ট থিঙ্ক হি ইজ রাইট। মানে এটা আমি বুঝি আস্থা বিশ্বাস এমন জায়গায় সরকারের সাথে আমাদের জনগণের আস্থা বিশ্বাসের চরম সংকট চলছে। কেন বলছি আমি চরম সংকট? আমি আবারও বলছি চরম সংকট চলতেছে। এটা মানে হচ্ছে আপনি আইন ভেঙে সমস্ত আইনকে পায়ের তলায় রেখা ক্ষমতায় চলে থাকবেন আর আইন ইম্পোজ করবেন মানুষের উপরে, এটা মানুষ মানবে না। কেন? আপনি একটা জিনিস লক্ষ্য করে দেখেন, একটা ছোট্ট ঘটনা বলি। বেনজির সাহেবের ঘটনাগুলো আমরা জানি, পত্রিকায় ফ্ল্যাশ হয়েছে। গতকালকে একটা ঘটনা ঘটছে বা পরশু পত্রিকা আসছে আজকে, বেনজির সাহেবের স্ত্রীর নামে যে মাছের ঘের আছে সেখানে 2 জন যুবক মাছ চুরি করছে এবং সেটার জন্য 2টা যুবককে গ্রেফতার করছে। ইউ জাস্ট থিঙ্ক অ্যাবাউট ইট, যে বেনজির করছে কি আর বেনজিরের মাছের ঘেরে হইল কি? তো মাছের ঘেরে তো মাছ কি কয় কোটি টাকার মাছ চুরি করছে, মাছগুলো চুরি করছে, হয় খাবে আর নয়তো বেচে সংসার চালাবে। সেখানেও আপনার তারা গ্রেফতার হয়ে গেল। তার মানে 2 লক্ষ 2.25 লক্ষ পুলিশ এরকম সিচকে চোর ধরার জন্যে। বেনজির কোথায়? ইউ সি, তারা এটা দিয়ে একটা বার্তা দিল যে স্টিল বেনজির ফ্যামিলি ইজ প্রোটেক্টেড বাই দ্য গভর্নমেন্ট। আপনি আমাকে বলেন আমরা বড় দুর্নীতিগুলোকে এড়িয়ে যাচ্ছি। বড় দুর্নীতি, এটা কোনো দুর্নীতি তো না, এটা কোনো, আমি আই সাপোর্ট ইট যদি সে বাঁচার জন্য করে থাকে, সে হয়তো গিয়ে বাজার করবে অথবা তার বাচ্চারা খাওয়াবে। আপনি কয় টাকার মাছ চুরি করছেন? দে আর ইন কাস্টডি। এবং পুকুরটা কার? বেনজির সাহেবের স্ত্রীর। দ্যাট ইজ ভেরি পেইনফুল। আপনার সুতরাং আপনি যে স্বচ্ছ না, সরকারের কাস্টডিতে, আপনি যে
হোক সরকারি কাস্টডি, সরকারি কাস্টডি যদি বলেন সরকারি কাস্টডি আমরা জানি, তার মানে কি জানেন, এটা সরকারি পাহারা দিচ্ছে। বেশ কিছু কারণে আসলে সরকারের প্রতি আমাদের যে আস্থা সেখানে আসলে নড়বড় হয়ে গেছে। তাহলে এই বেনজিরের যে সমস্ত জায়গা যেভাবে নিছে হয়তো মানুষ লুট করে নিয়ে যেত। এই জন্য আমার কাছে মনে হয় এই রিসিভার নিয়োগ করা মানে হচ্ছে সেই আস্থাহীনতা জায়গাটিতে আসলে সবাই চলে আসে। আমরা প্রশ্নপত্র ফাঁসের মতন কর্মকাণ্ড দেখলাম, অর্থাৎ সবকিছু মিলিয়ে আসলে শিক্ষকদের এই যে আন্দোলন, সেই আন্দোলনেও আস্থাহীনতা সৃষ্টি হচ্ছে কিনা। আমি একটু বিরতি নিয়ে ফিরতে চাই, দেশ সন্ধ্যায় বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। মহিদুজ্জামান, যে জায়গাটিতে আমরা ছিলাম আসলে সার্বজনীন পেনশনের প্রত্যেক কর্মসূচির যে ভুল বোঝাবুঝি সৃষ্টি হচ্ছে সেটি দূর হয়েছে এবং ওবায়দুল কাদের আশা করছেন আসলে এই সমস্যার খুব অচিরেই সমাধান হবে। কিন্তু যে সমাধান আসলে আমরা আশা করছি সেটি কি কোনো স্থায়ী সমাধান, নাকি আবারও 2025 জুলাই গিয়ে আমরা আবারও দেখবো শিক্ষকরা আবারও কর্মবিরতির মতন আন্দোলন করছে? আমি বলি যে প্রত্যয় নামে যে স্কিম চালু করা হয়েছে, আমি এটাকে পেনশন বলবো না। যে পেনশন ছিল সেটি বাতিল করে এটা যেটা দেওয়া হয়েছে, এগুলো ব্যাংক, বিমা, ইন্স্যুরেন্স কোম্পানির ওই ধরনের প্রকল্প আছে, সেটা বেটার প্রকল্প হতে পারে। আমরা চাই যে এটাকে বাতিল করা। এটি বাংলাদেশের কোনো একজন শিক্ষক, যে দলেরই সে হোক, একজন শিক্ষক কর্মকর্তা কর্মচারীও এটা গ্রহণ করে নাই। এর পেছনে কোনো যুক্তিও নাই। ওনরা পেনশন অথরিটি যে ব্যাখ্যা দিয়েছিল সেই ব্যাখ্যা গ্রহণযোগ্য না হিসাব তারা মিলাতেও পারে নাই। একটা সিম্পলি যদি হিসাব বলি আমি, যে শিক্ষকরা এটি বর্তমানে চালু হয়েছে, আমরা যেদিন চালু হয়েছে সেদিন থেকে আমরা লাগাতার শাটডাউন করেছি বটে, কিন্তু আমাদের স্পষ্ট দাবি যেটা বাতিল করতে হবে। আমাদের যে পেনশন ব্যবস্থা সেটি বহাল করতে হবে। এটি পেনশন ব্যবস্থা হিসাবে আমরা স্বীকার করি না। এটা একটি স্কিম এবং এটি মাননীয় প্রধানমন্ত্রী যে সর্বজনীন পেনশন ব্যবস্থা করেছিল, আমরা অভিনন্দন জানাই। তার মানে আপনাদের আন্দোলন কি চলতেই থাকবে? সেটা শিক্ষকরা ডিসাইড করবে। সবাই শিক্ষকরা তার আন্দোলন প্রত্যাহার করে নাই। শিক্ষক কি আলোচনা হয়েছে আমরা শুনবো কি দেশে। তবে আমি মনে করি ওনরা দেশ পরিচালনা করে, জনগণ ম্যান্ডেট আছে, ওনরা মেধাবী লোক, দেশের স্বার্থে। শিক্ষকের স্বার্থ এখানে বড় না, আমরা যে করছি আমাদের স্বার্থে না, দেশের স্বার্থে। কারণ শিক্ষাঙ্গনগুলো যদি বিপর্যস্ত হয়ে পড়ে, শিক্ষাঙ্গন কিন্তু এমনি বিপর্যস্ত। আপনি স্কুল কলেজে মেধাবী পাবেন না, যে কোথাও চাকরি পায় না সে শিক্ষক হচ্ছে। বিশ্ববিদ্যালয়ে এখনো কিছু মেধাবীরা আসছে সম্মানের জন্য বা মিনিমাম নিরাপত্তা আছে। অনেকেই কিন্তু এর চেয়ে ৩-৪ গুণ বেশি অনাস্থার জায়গা সৃষ্টি হয়েছে কিনা। আপনি বিরতির আগে বলছিলেন আসলে বিভিন্ন ধরনের ঘটনা আমাদেরকে আসলে সরকারের প্রতি এক ধরনের অনাস্থা সৃষ্টি করে দিয়েছে। তাদের আসলে যে ঘটনা, বেনজিরদের যে ঘটনা, কোনো সন্দেহ নাই অনাস্থা আছে। আপনি নরমালি যদি দুইটা জিনিস দেখেন, দুইটাই সরকারি। একটা হলো জীবন বীমা কর্পোরেশন আর একটা সাধারণ বীমা কর্পোরেশন। সাধারণ বীমার সাথে কিন্তু সম্পদের সম্পর্ক, সম্পদ নিরাপত্তা, আর জীবনটা তো জীবন। তাই অলরেডি যদি আপনি পেনশন ধরেন, ধরেন যে কায়দায় সরকার চাচ্ছে এটা তো আছে। এইটারও যদি আমি ধরি, এই দুইটা জিনিস কিন্তু আছে। এখানে যদি আমি আমার বীমা দিই প্রতি মাসে মাসে দিয়ে থাকি, তাহলে তো আমার হবে। সেখানে আমি কেন এই সর্বজনীন পেনশন স্কিম, তার অনেকগুলা ভাগ, কি কি 4-5টা চালু হয়েছে, 6টার মধ্যে আপনার কি কি চালু হয়েছে দেখেন আপনি। প্রবাস, প্রগতি, সুরক্ষা, সমতা, আর একটা প্রত্যয়, আর একটা বাকি আছে সেটা আমি জানি না কি। আমি তো একটু আগে আপনাকে বললাম যে আস্থার সম্পর্ক বিষয়টা, প্রথমত আস্থা নেওয়ার কথাই না, যেটা আগেও বলছি এখনো বলি, 2008-এ যেটা চালু করার কথা সেটা 23-এ কেন? তার মানে এটা জনগণের লাভের জন্য নয়, এটা অন্য উদ্দেশ্য আছে। সেই উদ্দেশ্যটা আমি আপনাকে বলতেছি। বেনজিরের কথাটা কেন বললাম, আপনি যদি ইভেন আপনি যদি সুমনের কথা আনেন, ব্যারিস্টার সুমন কিন্তু খুব মানে শাউটিং করতেছে পার্লামেন্টে এই দুর্নীতি নিয়ে। অর্থাৎ বেনজিরের দুর্নীতি যখন কালের কণ্ঠ প্রকাশ পাইল, তারপরে সেই ইয়েটা নিয়ে এসে আলাপ করতে। বেনজিরের দুর্নীতি কালের কণ্ঠ প্রকাশ হওয়ার আগেও, তার রিটায়ারমেন্টের পর থেকে আলোচনা হচ্ছে। সুমন সাহেবরা কথা বলেন নাই। সুমন সাহেবরা কিন্তু $1 বিলিয়ন পাচার হয়েছে, এখনও কথা বলছেন না। সুমন সাহেবরা বেসিক ব্যাংক কেলেঙ্কারি নিয়ে কথা বলতেছেন না। ইভেন কোটা আন্দোলন নিয়ে যে কথাটা বলতেছে বাচ্চারা, সেটা যৌক্তিক না অযৌক্তিক কথা বলছেন না। অর্থাৎ মুখ শিলাই রাখছে। কখন গভর্নমেন্ট স্টেপ নিতে চাই বলবেন সাউন্ড বক্স বা মুখপাত্র বাজাও, বাজবে। এইটা কেন বলতেছি, যেই আস্থা থাকে না কেন সেটা বলছি। যে সরকার 14,000 কোটি টাকা খেলাপি ঋণের উপরে 6,000 কোটি টাকা সুদ হয়েছিল, সেটা মওকুফ করে দিয়েছে কয়েকদিন আগে 4টা কোম্পানির। যদি বিষয়টা এমন হইতো যে মূল টাকা ফেরত দিচ্ছে তারপরে মাফ করছি, মূল টাকা পাওনা রয়েছে, ইন্টারেস্ট অলরেডি মাফ করে দিচ্ছে। এই টাকাটা ভোগ করলাম 5-7 বছর যাই করছি, ইন্টারেস্ট লাগবে না, গেল ফ্রি।
যে সরকার এ পর্যন্ত আলোচিত দুর্নীতিবাজদের কাউকে গ্রেপ্তার করেনি, আমি নাম মেনশন করে বলছি, সবাই জানেন, কাউকে গ্রেপ্তার করেনি। গ্রেপ্তার করলেন কারে? ড্রাইভারকে। সোজা বাংলায় দেখছেন তার ইনফ্লুয়েন্স নাই, কিছু নাই, ড্রাইভার আবেদ। তার বিরুদ্ধে যে অভিযোগগুলো আছে সেগুলো তো প্রায় অনেকটাই প্রমাণিত এবং তিনি জবানবন্দিও দিয়েছেন। এটাতে কিচ্ছু হবে না, এটা দিয়ে দেখবেন আরেক শ্রেণীর আয়ের হাতিয়ার দিয়ে দিছে এটাকে। এখন তারপরে বলি আপনাকে, যে সরকার এস আলমের $1 বিলিয়ন পাচার নিয়ে স্টেপ নিতে পারে না, যে সরকার বেসিক ব্যাংক কেলেঙ্কারির বাচ্চুকে কিছু বলতে পারে না, দুর্নীতির মাধ্যমে, পাচারের মাধ্যমে, ঋণ খেলাপির মাধ্যমে, বিদেশ থেকে ঋণ এনে আত্মসাতের মাধ্যমে যেই ক্ষতিটা এই দেশে রয়েছে, ডেভেলপমেন্ট প্রচুর হয়েছে, কিন্তু আমার তলানিতে চলে গেছে রিজার্ভ, আমি হয়েছি ঋণী। সিম্পল, এটা ঋণ গভর্নমেন্ট সার্ভাইভ করার জন্য। কেননা ইতিমধ্যে গভর্নমেন্ট চায়না থেকে ঘুরে আসছে $5 বিলিয়নের প্রত্যাশা নিয়ে। $5 বিলিয়ন মানে মোটামুটি এখন 6,000 কোটি টাকার মতো। সেখানে আমরা জাস্ট একটা বরাদ্দ পাইছি $1 বিলিয়ন, সেটা কবে কোথায় নানান খাতে পাবো। আমি এখন চরম দুরবস্থার মধ্যে আছি। আমরা এখন যেমন ধরেন ভারতের সাথে কয়দিন আগে ঘুরে আসছে চায়নাতে, এবং অবস্থার দৃষ্টি মনে হচ্ছে রিফিউজ ফ্রম বোথ দ্য কান্ট্রি। আমি একটু এই জায়গাটাতে আপনার কাছে আসতে চাই। পাওয়ার একমাত্র রাস্তা হলো এই জায়গাটা। এই যে আসলে আমাদের অনেক দৃশ্যমান উন্নয়ন আছে, ঠিক এই দৃশ্যমান উন্নয়নের অগ্রযাত্রায় যখন আমরা হাঁটছি, একই সময় শিক্ষকদের কিংবা শিক্ষার্থীদের যে ধরনের আন্দোলন আমরা দেখছি, কার্যত বলা চলে যে আসলে সব ধরনের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো অকার্যকর হয়ে আছে, শিক্ষার্থীরা আসলে ক্লাসে ফিরে যাচ্ছেন না, সেটা আসলে আবার অনেকটা আমাদেরকে পিছিয়ে আনছে কিনা। এক্ষেত্রে শিক্ষকদের আরেকটু চিন্তা করে আসলে তাদের কার্যক্রমগুলো দেওয়ার কথা ছিল। না, আমি সেই জন্যই বলছি যে আমাদের যে উন্নয়ন অগ্রযাত্রা এগিয়ে নিয়ে যাওয়া এবং সেটাকে সাস্টেনেবল করার জন্য আপনাকে আমাদের একটি শক্তিশালী শিক্ষা ব্যবস্থা গড়ে নিতে হবে। এবং শিক্ষা ব্যবস্থা শিক্ষা ব্যবস্থা নিয়ে আসলে শিক্ষকরা কখন আন্দোলন করেছেন কি নাকি আসলে শুধুমাত্র যখন নিজেদের পেনশন স্কিমের কথা আসলো তখনই আপনারা আলোচনা করলেন? আমি একটু বিরতি নিয়ে ফিরতে চাই, সাথেই থাকুন। এইসব বস্তাবগত প্রত্যাহার করেন। অ্যাডভোকেট আবু হেনা রাজাকে এই যে দৃশ্যমান উন্নয়নে আমরা কথা বলছি, আবার একই সময় আমরা দেখতে পাচ্ছি দেশের শিক্ষক কিংবা শিক্ষার্থী সবাই আসলে আন্দোলন করছেন এবং কার্যত একজন স্থবিরতা আছে শিক্ষাঙ্গনগুলোতে। সেটি আসলে কতখানি আমাদেরকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে, নাকি আসলে সবাই যার যার স্বার্থ চিন্তা করছেন, কিন্তু দেশের স্বার্থ নিয়ে যখন কথা আসছে সবাই হয়তো দেশের কথাই ভাবছেন, কিন্তু এভাবে স্থবির থেকে আসলে দেশকে আমরা কতখানি এগিয়ে নিয়ে যেতে পারবো? ধন্যবাদ আপনাকে। শুনুন, দেশের কথা বলছেন তো, দেশের কথা যদি আপনি ভাবেন, আপনি ডিসি অফিসগুলো ঘুরে দেখবেন, মানে কথার ছলে চেঞ্জ হয়ে যায় ফার্নিচার, অথচ এটা সরকারি অফিস, লাক্সারি ফার্নিচার দিন, তার সে সরকারি টাকাই কিনছে। আননেসারি অপচয়, না কিনলেও পারত। দেশকে নিয়ে ভাবলে কথায় কথায় ফার্নিচার পরিবর্তন হয় না। এবার আসেন শিক্ষক, উনি বলছেন শিক্ষক দে আর দ্য মডেল অফ দ্য কান্ট্রি। শিক্ষক দে আর দ্য প্রডিউসার অফ বেনজির, প্রডিউসার অফ আজিজ, প্রডিউসার অফ এনবিআর এর মতিউর। কোন অর্থে বলছি? এরা আপনাদের শিক্ষা নিচ্ছে। এখন বেনজির কিন্তু এসে আবার 2,25,000 পুলিশের টিচার, সেনাবাহিনী বলতে যাবো যায় তার টিচার আজিজ, এনবিআর রাজস্ব বিভাগ বলতে যাবো যায় তার টিচার মতিউর। কি সিলসিলা রেখে গেছে, নিঃসন্দেহে দুর্নীতির বীজ বপন করে গেছে 15-20 বছর যাবত। শিক্ষক নিশ্চয়ই শুধু বেনজির কিংবা আজিজদের সৃষ্টি করেন। আমি ওটাকে আমি কি দিয়ে বুঝাচ্ছি সেটা বোঝার চেষ্টা করেন। আই এম নট গিভিং ব্লেম। এরাও টিচার, এরাও কিন্তু টিচার। এইবার আসেন, আপনি কোটা নিয়ে একটা কথা বলছে আরাফাত সাহেব, সরকারের কাছে আনুষ্ঠানিক ঘোষণা চাওয়া অসাংবিধানিক। কোথায় পেয়েছে এই তথ্য সে? মাই ডিমান্ড, আমার ডিমান্ড সবসময় থাকবে সরকারের কাছে, গ্রহণযোগ্য হোক কি না হোক আলোচনা করবে। আজকে কোটা আন্দোলন নিয়ে কি হচ্ছে, আপনি মুক্তিযোদ্ধার কোটা, সোহেল রানা, নায়ক সোহেল রানা একটা কথা বলছে, সে তো মুক্তিযোদ্ধা, তার মুক্তিযুদ্ধ নিয়ে বোধহয় কারো ডাউট নাই। সে নিজে বলছে যে এখন আর মুক্তিযোদ্ধার কোটা থাকা উচিত নয়। এবং সে বলছে কি শুনেন, রাষ্ট্রীয়ভাবে 12 বছরের ছেলেকে মুক্তিযোদ্ধা বানানো হয়েছে। সে বলছে 303 মানে 303 রাইফেল যেটা দিয়ে যুদ্ধ করা হয়েছে, 12 বছরের কোনো ছেলের পক্ষে রাইফেল নাড়ানি সম্ভব না। তাও তর্কের খাতিরে সে ধরে নিলাম 12 বছরে যিনি মুক্তিযোদ্ধা ছিলেন তার বয়স আজকে 65, সুতরাং তার কোটা নেওয়া শেষ। তার ছেলে মেয়ে থাকলে তাদের বয়স 40-এর ঊর্ধ্বে, কোটা নেওয়া শেষ। কেন আপনি আবার নাতিরে দিতে হবে? থার্ড আসেন, মুক্তিযোদ্ধারা তো যাই হোক জীবনে বেঁচে ছিল, কিন্তু সেদিন যারা শহীদ হয়েছে তাদের কোটা কোথায়? 52 বছর সরকারিভাবে কি কোনো কোটা আছে? যারা নাকি যেদিন শহীদ হইল, 30 লক্ষ শহীদ, সরকারি ভার্সন 30 লক্ষ শহীদ হয়েছে,
তাদের কোটাটা কোথায় ছিল আজ পর্যন্ত তাদের একটা লিস্ট হয় না। সরকার দুইটা জায়গায় মারাত্মক ব্যর্থ। আজকে মতিয়া চৌধুরী বলছে, কি বলছে জানেন? বলছে রাজাকারের বাচ্চাদেরকে দেখে নিব, অর্থাৎ আন্দোলন যারা করতেছে তারা রাজাকারের বাচ্চা। তো আপনি সিম্পল সবার ডেটনের বাপের নাম নেন, কালকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ট্রায়াল দেন। যে কথা পারবেন না, যেটা করতে পারবেন না, হোয়াই ইউ সে লাইক দিস বলছে। আমি শেষ করে দিচ্ছি। এখন আসেন এই যে মুক্তিযোদ্ধার কোটা যেটা বলছে, আমার কথা হলো যে আপনি এখন দুইটা জায়গায় সরকার মারাত্মক ব্যর্থ। এই স্বাধীনতা বিরোধী বলে আজও তারা ব্যর্থ একটা লিস্ট করতে। স্বাধীনতা বিরোধী কারা? আজও তারা ব্যর্থ শহীদ মুক্তিযোদ্ধার তালিকা করা। আপনি তাদেরকে কোটা দেন ইমিডিয়েট, না থাকলে টোকায় নাতিদেরকে প্রোভাইড করেন। মুক্তিযোদ্ধা তো এক পদ্ধতি ছিল। আদালত যখন আংশিক রায় দিয়েছে তখন আসলে শিক্ষার্থীদের আন্দোলন করবার মতন আর যৌক্তিকতা থাকে কিনা সেটিও তো একটি বড় প্রশ্নের জায়গা। সরকারের কাছে অলওয়েজ দাবি করতে পারবে, সরকার ছাড়া জনভোগান্তি সৃষ্টি করবার তো জনভোগান্তি না। শান্তিপূর্ণ আলোচনা এখন পর্যন্ত পাই না। খালি গত রাত্রে শুনছি হোম মিনিস্টার বলছে যদি সন্ত্রাস হয় কিংবা ভাঙচুর করে তাহলে এই কথাটা আসে কেন করে না। আর শান্তিপূর্ণ সবাই আসলে নিজেদের স্বার্থে এই আন্দোলনগুলো করছে। আমি বলি দেখেন, কোটা নিয়ে আমি কথা বলতে চাচ্ছিলাম না, কিন্তু কোটা নিয়ে একটা তো সমাধান হয়েছে। এই আমরা দেখছি যে মহামান্য যে হাইকোর্ট যে রায় দিয়েছে, এটা তো গভর্নমেন্টের যে নির্বাহী আদেশ চায় সেটি দেওয়ার সুযোগ নাই সত্যি। কারণ নির্বাহী আদেশ দিয়ে যে কোটা বাতিল করেছিল সেই কোটার তার বিরুদ্ধেই তো রিট হয়েছে। সেটা তো স্পষ্ট হাইকোর্ট বলছে এটা বাতিল করেছে এবং বলছে যে না, কোটা বাদ দেওয়ার সুযোগ নাই নির্বাহী আদেশে। কারণ সংবিধানের ভেতরেই আর্টিকেল যেমন 28-এ ইকুয়াল অ্যাক্সেসের ভেতরেও আছে যে নারী, শিশু এবং যারা ব্যাকওয়ার্ড ক্লাস অফ পিপল তাদের জন্য স্পেশাল প্রভিশন করা, যেটা মৌলিক অধিকারের সাথে সাংঘর্ষিক হবে না, ইকুয়ালিটির সাথে। আবার 29-এ গিয়েও তাদের ব্যবস্থা করার জন্য বলা হয়েছে। এবং এটা তো সত্য যে আমাদের সমাজে নানাভাবে এর পিছিয়ে, সারা পৃথিবীতেই এই ব্যবস্থা নানা ভাষায় আছে যে নারী অর্ধেক হলো নারী, সে অর্ধেক নারীকে যদি উন্নয়নের মূলধারায় পিছিয়ে রাখেন। এবং যেটা দেখছি আমরা যে 18 থেকে এ পর্যন্ত যখন কোটা তুলে দেওয়া হয়েছে, খুব কম সংখ্যক নারী এইসব মানে কম্পিটিটিভ পরীক্ষায় কোয়ালিফাই হয়েছে কিন্তু। সুতরাং এবং আজকে যেটা আসছে আমি বলবো 18 বা আজকের আন্দোলনের পার্থক্য আছে। 18 আন্দোলনটা যতটা উগ্র এবং অন্যভাবে হয়েছে, আজকের যারা করছে অনেক বেশি রিজনেবল হয়েছে, যদিও তার মাঝে মাঝে নানা ধরনের প্লে কার্ড সাইনবোর্ড আছে, কিন্তু মূল স্টিম তারা কিন্তু বলছে যে আমরা সংস্কার চাই বা এই কোটাগুলো থাকাও দরকার, যেগুলো দরকার না সেগুলো বাদ দেওয়া। আদালতে কিন্তু সেই রায় দিয়েছে যে সরকার ইয়া করতে পারবে, এই কোটা রাখতে হবে, কিন্তু সেটা বাড়ানো, কমানো, রিঅর্গানাইজ করা সরকার চাইলে পরিবর্তন করতে পারবে। এটা এখন যেটা রাষ্ট্রীয় পলিসি, যেটা উনি বললেন সরকার পারবে, কোটাটা তো সরকারই বানাইছিল 72 সালে, আমি বানাই নাই, এই কোর্ট বানাই নাই। সেটা চলতে আমি বলি, আপনি যখন কোর্ট যখন বলল পারবে, এটা তো সরকারই সরকার পারবে বলেই তো কোটা পদ্ধতি বাতিল করলো। না বাতিল করে তো আদালত যদি এটা বাতিল করে তাহলে না আমার কথা সেটা না, কথা হলো সরকার বাতিল করছে। সরকার বাতিল করার পর যখন আদালত আবার বললো, কি বললো, জাজমেন্ট এখনো কিন্তু আংশিক পাইছেন, কথা বলারই রাইট নেই আমাদের, তবুও বলি এটার আদেশমূলক অংশ যেটা সেখানে বলছে সরকার ইচ্ছা করলে কোটা বাড়াতে কমাতে পারবে। তাহলে তো আমার এটা এন্টারটেইন করা দরকার, বলে সামারিলি তো বলে দিলে পারে ইয়েস গভর্নমেন্ট ক্যান ডু ইট। আপনি তো হ্যাভ ইউ ডাইরেক্টেড দ্য গভর্নমেন্ট যে ইউ কোটা রাখো এবং এইভাবে করো? নো, এই ডাইরেকশন তো আসে নাই এবং আসবেও না। না আমার মনে হয় যে উনি তো একজন আইনজীবী, আমি তো প্র্যাকটিস উনি ভালো বুঝবে। তবে আমি আইনের ছাত্র, প্র্যাকটিসও কিছুদিন করেছি। আপনারা হয়তো অনেকেই জানেন যে আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে LLM করা আমি। তো সুতরাং আমি যেটা বুঝি আইনের একটা স্পষ্টত যে এটা দুটো জায়গা হয়েছে, একটা হলো হাইকোর্ট, আবার অ্যাপিলেট ডিভিশনে এটা গেছে। এটা মনে করেন রোববার একটা আছে যে রোববার গিয়ে যারা অ্যাপিলেট ডিভিশনে আবেদন করেছে তারা সেই আবেদনটা উড্ডোর জন্য মুভ করতে পারে। তাহলে এখন তো অ্যাপিলেট ডিভিশনে স্টে রয়ে গেছে, এখন তো কিন্তু নাই, এক মাসে আমি বলি এই এক মাসে স্থিতাদেশ জারি হয়েছে, ওইটাই এক মাসে কিন্তু প্রধান নেই। কোর্ট একটা স্থিতি অবস্থা বজায় রাখতে বলছে। আমি ইতিমধ্যে দেখছি এরপরে ছাত্রলীগ সংবাদ সম্মেলন করছে আদালতের রায়ের পরে। আচ্ছা আমরা একটু কথা শেষ করি। ছাত্রলীগ করেছে, আওয়ামী লীগ করেছে, বিএনপি করেছে, এটা বলতে তো কেন আমি আসি না। আপনি জিজ্ঞেস করেছেন আমাকে, আমি একটু বলি, আমি শেষ করি। উনি জিজ্ঞেস করছে কি যে আমরা এরপরে যদি 4 সপ্তাহের জন্য করছে, যদি না করে আমরা অ্যাকশনে যাব। যেহেতু বিষয়টা আদালতের কথা সবাই বলে, আদালতের ডাইরেকশন লাগবে। আদালত কি ডাইরেকশন দিয়েছে? আমি আপনাকে বলি যে আমি মনে করি এটা সমাধান এক ধরনের হয়েছে। দুটো জায়গা আছে, একটা হলো আদালতও বলছে, অ্যাপিলেট ডিভিশন যেটা বলছে যে যারা এরাও পার্টি হতে পারে, এই যে আদালতই এটা রিঅর্গানাইজ করতে পারে।
সেই ইখতিয়ার আদালতে আছে উভয়ের পক্ষে কথা শুনে যে আজকের যে কথাটা দাবিটা আসছে যে এটা রিঅর্গানাইজ করা, তাই না? এটাই তো মূল দাবি, যারা আন্দোলন করছে তাদের মূল যে স্পোকসপারসন তারা বলতেছে, তাহলে একটা আদালত পারে, আদালত কিন্তু সেটা বলছেও যে যারা ইয়ে করছে তারা পার্টি হয়ে তাদের বক্তব্য উপস্থাপন করতে পারে। আর একটা হলো যে হাইকোর্টের যে রায়, এখন কিন্তু হাইকোর্টের এবং সুপ্রিম কোর্ট অ্যাপিলেট ডিভিশনের মাঝামাঝি আছে, হাইকোর্ট ডিভিশনের হাইকোর্ট বলে দিয়েছে এই রায়। এখন হাইকোর্টটা তো আপনার এই মুহূর্তে নাই, যেহেতু অ্যাপিলেট ডিভিশনে গেছেন, অ্যাপিলেট ডিভিশনের একটা এক ধরনের ওই রায়টাকে স্থগিত করেছে, তাহলে কিন্তু এই মুহূর্তে কোটা নাই। আপনি এখন যদি একটা চাকরি 2018 তে আসলে যে অবস্থা ছিল আমরা সেই অবস্থায় আবার সমাধানটা কি? আমি এক কথা সমাধানটা বলি, সমাধানের পথেই আছে এখন। সেটা কি আসলে শিক্ষকদের যে আন্দোলন সেটি সমাধানের পথে আছে বলে আপনি মনে করেন? আদালত যেটা আমি আপনাদেরটা জানতে চাই। আদালত যে স্ট্যাটাস বজায় রাখতে বলছে, আপনি একটা পারে যারা অ্যাপিলেট ডিভিশনে গেছে সেখানে ছাত্রও আছে, জি, গভর্নমেন্ট অ্যাটর্নি জেনারেলও গেছে, দুইটাই, তারা এটাকে উদ্যোগ করতে পারে। তাহলে তো অ্যাপিলেট ডিভিশন আদেশটা থাকলো না, এটা থাকলে আমি একটু শেষ করি। আদেশে কি বলছে যে ছাত্ররা মাঠে আন্দোলন করতে পারবে না? না, এটা আমি তো ছাত্র লাইন যাই না, আমি তো এই আদেশে বলছি। আপনি সেটা আপনি বলেন, উনি আমাকে জিজ্ঞেস করছে সমাধান কি, আমি বলছি তাহলে কি, তাহলে হলো যে ওইটা করে আপনি একটা কমিশন গঠন করে শেষ পর্যন্ত আসলে আমরা সব ধরনের আন্দোলন থেকে বেরিয়ে এসে এক ধরনের সমাধানে যেতে পারবো কিনা সেই সুযোগ আছে কিনা, বিশেষ করে শিক্ষকরা যে আন্দোলন করছেন কর্মবিরতি সেদিক থেকে আমাদের বেরিয়ে আসার সুযোগ কতখানি? ছাত্রদের বলেন, শিক্ষকদের বলেন, যে কোনো আন্দোলন থেকে তো আমাদের বেরিয়ে তো আসতেই হবে। আর আমরা যে আন্দোলন স্থায়ী সমাধানের প্রত্যাশা করতে পারি কিনা আমরা? আন্দোলনের জন্য তো আমরা আন্দোলন করছি না। ছেলেগুলোর দাবি সংস্কার করার কথা, সংস্কার কমাইতে বালাইতে। তো আমি কোথাও তো আমি এই আদেশে পাইলাম না যে ছাত্ররা মাঠে থাকতে পারবে না। বলছে পড়ালেখার জন্য যার যার ঘরে যেতে বলছে, প্রস্তাব দিছে কোর্ট, ভালো কথা। কিন্তু যেহেতু কোর্টে পুলিশি অ্যাকশন কিংবা ছাত্রলীগের যে প্রেস সংবাদ সম্মেলন, এগুলো তো আদালতের নির্দেশ থাকতে হবে। যেহেতু এই বিষয়টা আদালত ইন্টারফেয়ার করতেছে, সুতরাং পুলিশ যদি তাদেরকে রিমুভ করতে চায় উইথ দ্য পারমিশন অফ দ্য কোর্ট অথবা কোর্টের আদেশ লাগবে। এছাড়া আমার কাছে মনে হয় যেটা করবে তারা সেটা ইনজাস্টিস। এখন আসলে স্থায়ী সমাধান আসবে না বলে আপনি মনে করতে চাইছেন? তাই মনে করছি। জি, ধন্যবাদ মহিদুজ্জামান এবং অ্যাডভোকেট আবু নারাজিকে, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, আগামী দেশ সন্ধ্যা দেখবার আমন্ত্রণ রইল। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকবার জন্য।